এই দেখো, এই তোমার হচ্ছে কোশ্চেন পিডিএফ দিয়ে দিচ্ছি, এই তার অ্যান্সার পিডিএফ, এটা তো পায়ে গেল। কিন্তু যদি সম্পূর্ণ ভাঙায় না দিই, এটাকে 2-3 চ্যাপ্টারে করতে হবে। খুব ভালো ক্লাস 9-এর, এই ক্লাস 9 থার্ড সামেটিভ করে দিয়েছি একেবারে 3 ঘন্টা 15 মিনিট। 2024 সালে কোশ্চেনটা হলো, এর থেকে বাইরে কোনো আসবে না এবং এখান থেকে অনেক কিছুই শেখার আছে। একটু দেখে নেওয়া যাক। এবার কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক। কি বলছে কোশ্চেনটা? আরে ইয়ার, এটা কি বলছে? যাই হোক, এই হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পাই এবং 22/7 আমি লিখে দিচ্ছি। পাই হচ্ছে অমূলদ, 22/7 হচ্ছে মূলদ। কেন? কেন পাই বাই, এই যে পাই, এটার মানও কিন্তু 22/7, কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেটলি যাকে বলে, অ্যাকচুয়ালি 22/7 না, কাছাকাছি। তাই জন্য এই হলো অমূলদ, আর 22/7 হলো মূলদ। তাহলে মূলদ সম্পর্ক বলতে আমরা কি বুঝলাম? মূলদ বলতে বোঝায় যাকে P/Q আকারে লিখতে পারি। এই P, এই Q। কিন্তু যেহেতু এটা কাছাকাছি, তারপরে যদি তোমার মূলদ সংখ্যা, তো সহজ কথা, 1/7, 3/7 বা 3 শুধু, তার নিচে একটা 1 আছে, সবই মূলদ। তাহলে অমূলদ কোনটা? কাছাকাছি, তার মানে এর মানটা কি? 7 দিয়ে যদি ভাগ করো 3.14 সাম ডট 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 আসবে। একে যদি 7 দিয়ে ভাগ করো 3.14 ইনফিনিট ধরে নেবে। কিন্তু যদি 22/7কে যদি অ্যাকচুয়ালি তুমি কাটাকাটি করতে নাও, তাহলে কি উত্তর আসতো? 7 মানে ভাগ, 3×7 = 21, দশমিক দিয়ে 0 7 অক্ষে 7, দশমিক দিয়ে 0 4×7 = 28, দশমিকের জন্য 0 পাবা তুমি, 7×2 = 14, দশমিকের জন্য 0 পাবা, 7×8 = 56, দশমিকের জন্য 0 পাবা তুমি, 5×7 = 35, দশমিকের জন্য 0 পাবা তুমি, 7×7 = 49, দশমিকের জন্য 0 পাবা, 7 অক্ষে 7। এই যে আবার দেখো, এই জায়গাটা খেয়াল করো, 7/1, এই আবার চলে আসলো সেই তোমার 7/1, অর্থাৎ এইটা রিপিট আসবে। 1 4 2 8 5 7, এইটাকে রিপিট, এটাকে এত অবধি থামায় দেওয়া যায়, এটাকে বলা হচ্ছে আবৃত্ত। আচ্ছা, আবৃত্ত ছাড়া, আবৃত্ত বলে মানে রিপিট হবে। মূলদ সংখ্যা এক কথায় ভাগ যাবে, মানে রিপিটেড ভাগ। কিন্তু অমূলদ কাকে বলে? অমূলদটাই তোমার হচ্ছে মেন কথা। অমূলদ মানে ধরো √3, এর যখন তুমি মান বের করবা 1.732 ড্যাগ 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 ড্যাগ, এই রিপিট আসবে না, নন রিপিট।
এটাকে বলে হচ্ছে অসীম। মানে অ্যাকচুয়ালি অমূলদের সংজ্ঞা হচ্ছে অবিভাজ্য, তো হচ্ছেই অবিভাজ্য মানে হচ্ছে ভাগ যাবে না, ভাগ যাবে না তাকে বলে হচ্ছে নন টার্মিনেটিং। টার্মিনেট কথা মানে বিভাজ্য, নন অবিভাজ্য, নন টার্মিনেটিং। আর এই যে রিপিটও আসবে না, এটা রিপিটও আসবে না, এই 732 এটা রিপিটও আসবে না, তার জন্য বলছে নন রিপিটিং। মানে দশমিকের পরে এই রিপিট আসবে না, এটা রিপিট আসবে, অন্যান্য সব সংখ্যা আসবে। তাহলে মূলত যেন পি আর কিউ আকারে রাখা যায়, মানে এক কথায় 1 7 3 7 সব হচ্ছে মূলত। তাহলে মূলত সংখ্যা কি? সব মূলত। অমূলত কোনটা? এই ইনফিনিট হয়ে যাবে যখন। এক কথা শেষ করে দিচ্ছি, পাইয়ের মানও 22/7, কিন্তু পাই কাছাকাছি মান। পাইয়ের মান অ্যাকচুয়ালি যে আমরা ক্ষেত্রফল ত্রিভুজের বলি বৃত্তের যে আমরা ক্ষেত্রফল বের করি, বৃত্তের যে আমরা পরিসীমা বের করি, এটা কাছাকাছি মান, প্রায় অ্যাকচুয়ালির মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার জন্য পাই হচ্ছে অমূলত, 22/7 হচ্ছে মূলত। অমূলত কাকে বলে এটাই জানার বিষয় গেল। এবার প্রশ্ন হচ্ছে, আরেকটা জায়গায় একটা প্রশ্ন আছে তোমার, দেখো 1/7 2/7 এর মধ্যে দুইটা মূলত অমূলত সংখ্যা লেখো। তাহলে এই দুইটা তো মূলত, পি আর কিউ আকারে লিখছে মূলত। 1/7 2/7 এটা তো হচ্ছে মূলত। তো তোমাকে কি বলছে দেখো, অমূলত, অমূলত। তাহলে এর মাঝামাঝি মান এই দুইটার মধ্যে, দেখো এর মধ্যে 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 এই দুইটা মূলত সংখ্যার মধ্যে অমূলত বলছে, অমূলত, অমূলত বের করতে বলতেছে। একে যদি ভাগ করো 7 অক্ষে 7 8 9 10, দশমিকের জন্য 0 4 7 28 29 30, দশমিকের জন্য 0 7 দুগুণ 4 7 28, 7 দুগুণ 14, হ্যাঁ 7 দুগুণ 14 14 14 আর 6 20, দশমিকের জন্য 0 পাওয়া, 7 8 56, 56 লিখলা, 4 লিখলা, দশমিকের জন্য 0 পাবো, 7 দিয়ে 5 7 35, 35 আর 5 40, দশমিকের জন্য 0 পাবো, 7 7 49, 49কে 1 দিয়ে ভাগ করতে আবার দেখো এই রিপিট শুরু আসবে 1 4 2। এই যে দেখো 7/1 ছিল, এই যে আবার চলে আসলো 1/7 দিয়ে ভাগ, আবার এটা চলে আসবে 1428 142857, এরকম 142857 আবার চলে আসবে। তা এ তো মূলত বুঝছি, এ যেহেতু দেখো 1/7 এর দ্বিগুণ 2/7, তার মানে এর মান কত আসবে বলবা? 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 2 গুণ কিনা 1/7 এর 2 গুণ কিনা, 2 দিয়ে গুণ করলে তো এটা আসে। তার মানে 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 11, 8 দুগুণ 16, 1 17, মানে 2 দিয়ে গুণ করতেছে। 7 দুগুণ 14, 5 10, 11, 8 16, 17, 7 হাতে হলো 1, 2 দুগুণ 4, 5 7 দুগুণ 14, 4 হাতে হলো 1, 5 দুগুণ 10, 11 হাতে হলো 8 দুগুণ 16, 17, 7 হাতে হলো 1, 2 দুগুণ 4, 1 5, 14 দুগুণ 28। এর মান আসবে এইটা, এর মান আসবে এইটা, এইটাও পরে রিপিট 2 8 5 7 1 4।
এগুলো আবার রিপিট চলে আসবে। তার মানে তোমাকে এর মাঝে দুইটা অমূলদ বলছে, তার মানে এর থেকে একটু বড় লেখো। তাহলে তার জন্য লেখছি, কিন্তু দেখো দেখো আমি কিন্তু 14 বেশি লিখছি। 14285 এর বড় হচ্ছে 150। তুমি এরকমও লিখতে পারো শর্টকাট। তুমি তুমি বুঝে গেছিলে এটা, এইটা লেখো, এটার থেকে বড় লেখো। 0.151234 ডট 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 ইনফিনিট। তোমাকে বলছে এর মধ্যে দুটি, একটা লিখলা, আর এর থেকে বড় লেখো 1612345 ডট 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 ইনফিনিট। এই হচ্ছে দুইটা উত্তর। এরকমও লিখতে পারো, এরকমও লিখতে পারো, যাতে রিপিট রিপিট না সংখ্যা লেখো। কিন্তু রিপিট হইলেই তো মূলদ হয়ে যাচ্ছে, আর নন রিপিটিং মানে অমূলদ। তো অমূলদ চাইছে, কিন্তু যদি মূলদ চাইতো, যদি বলতো এই দুইটা সংখ্যার মধ্যে দুটি কেন, তোমাকে বললো 1/7 2/7 এর মধ্যে 4টি অমূলদ সংখ্যা লেখো, 4টি। সরি, 4টি মূলদ। তুমি কি করতা, এর ডিফারেন্স দেখবা কত, 1। তাহলে এখানে একটা অমূলদ পাবা, সরি একটা মূলদ পাবা। তো তুমি কি করবা, তোমাকে দরকার 4টা, তাহলে 5 দিয়ে গুণ করো। 4-এর বেশি, এখান থেকে 4টা দরকার, তাহলে 5 দিয়ে গুণ করো। দেখো 5 দিয়ে 5 অক্ষে 5, মানে এই যে 1/5 আছে, 1/7 আছে, একেও 5 দিয়ে গুণ, একেও 5 দিয়ে গুণ। এই কাটাকাটি করলে পরে যা আছে তাই লিখছো, একেও তাই করো। 2/কে 5 দিয়ে গুণ করো, 2/7কে একেও 5 দিয়ে, তুমি যা আছে তাই লিখছো। আমার 4টা বলছো বলে আমি 5-এর ডিফারেন্স রাখতে যাচ্ছি। এটা কত হলো, 5 অক্ষে 5, 5 7 35। এইটা কত হলো, 5 2 10, 5 7 35। কাটাকাটি করলে এই মানটাই চলে আসবে, 5 একে 5। কিন্তু কাটবা না, কিন্তু কাটবা না কেন, 4টি দরকার আমার, 4টা দরকার আমার। তাহলে 5-এর থেকে বড় 6/35, 7/35, 8/35, 6 7 8, 9/35। এগুলো হচ্ছে এর মধ্যে মূলদ সংখ্যা। মূলদ মানে কি, পি আর কিউ আকারে লিখতে পারবো। কিন্তু তোমার বইয়ে একটা কথা লেখা আছে, কিউ ইকুয়াল নট 0। এই কিউ মানে হচ্ছে এটা লব, এইটা হর। হরের মান যদি 0 হয়ে যায়, বলছে কিউ নট 0। কিউ এর মান যদি 0 হয়ে যায়, পি এর মান ধরো 3 4 5 যা খুশি ভাবো, ভাগ দেওয়া যাবে কি, 0 3 অক্ষে 0 হয়ে যায়। এটা অবাস্তব সংখ্যা আছে, তাই বলছে পি কিউ ইকুয়াল টু নট 0। ঠিক আছে, এই জন্যই বলছে কিউ ইকুয়াল টু নট। সিলেবাসের বই দেখবা কিউ ইকুয়াল টু নট 0 লেখছে, কিন্তু কিউ এর মানটা 0 লেখা যাবে না। তাহলে এইটা একটা ধাপ গেল। আচ্ছা এইবার দেখো কাটাকাটি করো, এইটা কাটাকাটি যায়, এই 8 35 কাটাকাটি যায় না, এইটা কাটাকাটি যায়, 7 অক্ষে 7, 5 7 35। এইবার দেখো একটু কাটছো, 1/7 মান কত আসছে, 0.142 সামথিং আসছে, 1428557, তারপরে 1428557, 14257 রিপিট আসছিল। 1/5কে ভাগ করো, তোমার এবার 1/5 আসছে। মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য, স্যাটিসফাই করছে কিনা, দশমিক দিয়ে 0 নাও, 5 দিয়ে 5 2 10। এইটার মান কত আসছিল তোমার বলো তো, এর ডবল
285 এই সামথিং, তাহলে 0.2 নিশ্চয়ই এইটার থেকে বড়, এটার থেকে ছোট, একের সাথে থেকে বড়, এইটার থেকে ছোট, এগুলো মান। যদি কোনো কারণে মূলত চায় তাহলে এটা অ্যাপ্লাই করবা। চলো আমি একবারই গেলাম ওইখানে, এই কারণেই গেলাম। এটা কেমন আসলো? আচ্ছা গেল। এইবার আসি এইতে 2 নম্বর প্রশ্ন। দেখা যাচ্ছে? দেখো 2 নম্বর প্রশ্নটা তোমাকে কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে তোমাকে, তাহলে মূলদ অমূলদ সম্পর্কে মাথার মধ্যে অমূলদ সংখ্যা বলতেই বুঝাবে মুদ্রা কথা, অমূলদ বলতেই বুঝাবে নন টার্মিনেটিং, মানে ভাগ যাবে না, আর নন রিপিটিং, REPEATING, মানে দশমিকের পর সংখ্যাটি পুনরাবৃত্তি, আবার ওই সংখ্যাটা ফিরে আসবে না, পুনরাবৃত্তি ঘটবে না, পুনরাবৃত্তি হবে না। তাহলে হবে কিরকম? বারবার দেখাচ্ছি, আবার বলতেছি, পয়েন্ট যেমন √3, 1.732, এই 5, 6, 7, এর কি আসবে, এই এরম ভাবে আর আসবে না, রিপিট আসবে না। তাহলে অসীম, এই তার মানে অসীম, এটাকে অসীমের চিহ্ন বলে, মানে রিপিট আসবে না। তাহলে এইটাকে কি কোনো সময় তুমি ভাগ করতে পারো? এই সময়টা, এই ধরো এইটার বদলে এটা মান দেখলাম, এটা তো অসীম হয়ে গেল, একে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা না, এটা তো অসীম হয়ে আছে, এই জায়গাটাই হচ্ছে অমূলদ সংখ্যা শেখার ব্যাপার। ব্যাস, মূলদ অমূলদ আবার রিপিট দিলাম, এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা। মূলদ অমূলদ যদি চায় বসে, অমূলদ চাইলে তো কিভাবে করতে হয় জানোই, ইনফিনিট দেখাই দিবা। আর যদি মূলদই চায় বসে, তাহলে কি করবা, বাড়াবা মানটাকে, সেটাও কিন্তু আমি বললাম। কোথায় গেল? ও 2 নম্বরে দেখালাম যে 1/7, আবার রিপিট দিচ্ছি, 1/7 আর 2/7 এর মধ্যে চাইলে পরে 5 4টি বলে, তাহলে ভাববা এখান থেকে এটার পার্থক্য 1, তাহলে আমি 4টি 5 চাইছি, মানে 5 দিয়ে দিই, একেও 5 দিয়ে গুণ, তো একেও 5 দিয়ে গুণ, একেও 5 দিয়ে গুণ, তো একেও 5 দিয়ে গুণ, মানটা কি থাকলো 5, তো 5 7 35, এইটা কত, 5 2 10/5 7 35, এই দুটার মধ্যে থাকতে হবে মূলদ, এই দুটার মধ্যে মূলদ থাকতে হবে। তাহলে 5-এর বদলে 6 35, এরপরে 7 35, তারপরে 8 35, তারপরে হচ্ছে 9 35। এগুলো সংখ্যা, শুধু এইটা কাটাকাটি যাবে, 7 অক্ষে 7, 5 7 35, তার মানে 6 35, উত্তরগুলো হইতে হচ্ছে এটা 1/5, তারপরে 8/35, তারপরে 9/35, এই 1 2 3 4, 4টি অমূলদ তুমি বলে দিলা। ঠিক আছে, চলো এইবার 2বার রিপিট দিলাম, মূলদ অমূলদটাকে একেবারে ভাজায় খাওয়াইলাম তোমাদের আমি। এইবার তোমাদের একটা লেখচিত্র ভাজা খাওয়াবো। লেখচিত্রটা ভাজা খাওয়াইতে গেলে একটু টাইম নেবে, কিন্তু এখন দেখো, এখন আপাতত আমি এইটাকে শুধু করে দিই, পরে বাকি আসতেছে। বললাম 2-3 পার্টে ভাগ করতে হবে, যদি পাই টু পাই বুঝে বুঝে চলো, তাহলে 2-3টা পার্টে ভাগ করতে হবে।
বলছে এইটা এই সি এখানে এখানে সি নাই মানে সি দরকার নেই তোমার, ঠিক আছে। তো সি ইকুয়াল টু নট জিরো বলছে মানে কনস্ট্যান্ট সংখ্যার সি দরকার নেই তোমার। এইখানে কিন্তু হয়তো এই জায়গাটার কিন্তু হয়তো সমীকরণে লেখ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এখানে হবে সমান্তরাল। আমি পিডিএফ ফাইলটা পাঠাবো, এখানে সমান্তরাল লিখে নিবা, সমান্তরাল। তার মানে বললো এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো বলে বললো এক্স অক্ষের সমান্তরাল। এই যে সমীকরণটা, সমীকরণ মানে ইকুয়েশন, তাকেই বলে হচ্ছে সমীকরণ। এই সমীকরণটা এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা সমান্তরাল মানে কি জানো? এই যে বারবার এই ছবিটা বারবার তোমাদের আসবে, এইটা এক্স প্লাসের দিক, এইটা এক্স মাইনাসের দিক, এইটা ওয়াই প্লাসের দিক, এইটা ওয়াই মাইনাসের দিক, ড্যাশ ড্যাশ বলতেছে। তাহলে তোমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল। সমান্তরাল মানে কি? যাকে এইভাবে চিহ্ন দ্বারা করা হয়, মানে এই এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কখন হবে? যদি ওয়াই, ধরো আমি এক্স এর মান গেলাম 1 2 3, 3 যাওয়ার পরে যদি 2 যাই তাহলে তো এরকম হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর মানটা হইতে হবে 0। এখানে 3 গেলাম 0, তার মানে কি এক্স 1 ওয়াই 1, এখানে এক্স এর মান 3 ওয়াই এর মান 0। আরো একটা গেলা তো অনেক দূর যাইতে পারে। আবার এক্স এর মান গেলাম 6, কিন্তু ওয়াই এর মান আবার তোমার সেই 0, তখন বলবো এটাকে x2, এটাকে x2, এইটাকে বলবো y2। তাহলে ওয়াই এর মান যখন সর্বদাই 0 হবে, ওয়াই এর মান যখন সর্বদাই 0 হবে, তখন ও এইভাবে সমান্তরাল, এই সমান্তরাল হইতে বাধ্য। ক্লিয়ার? বলে হ্যাঁ ঠিক আছে। তাহলে এ ওয়াই প্লাস বি করে ওয়াই এর মান এখানে কি লিখবো? 0। তাহলে এ 0 0 কি দাঁড়ালো? এটা তো বুঝে গেছো, এটা তো বোঝানো শেষ। তাহলে কি বলছো, যখনই এক্স অক্ষের সমান্তরাল হবে তখন ওয়াই এর মান কি হবে? তোমাকে বলছিল এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু 0। বলছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই এর মান যদি 0 হয় এ 0 0 শূন্য থাকা না থাকা সমান কথা, শূন্যর সাথে বি যোগ করো মানে বি সমান সমান 0। তাই জন্য বললো বি সমান সমান 0। চলো দ্বিতীয় প্রশ্নে আগাই। এটা কেমন হয়ে গেল? এটা শুধু টিক মার্ক থাকলো, ঠিক আছে পরে দেখে নিচ্ছি। একটু কাটা গেলই, ডোন্ট সেভ। এখানে একটা 3 নম্বর প্রশ্ন ছিল, এ বাই বি, এইটার মান কত? দেখো এ কিউব প্লাস বি কিউব, যদি ভাবো যে সূত্র সম্পূর্ণভাবে 60 লিখবো, তাহলে প্রথম একটু বেসিক জানতে হবে সূত্রটা আসছে কিভাবে, সেটা পরের চ্যাপ্টারে যাওয়া যাবে। এর সূত্র দুইটা, এইখানে খাটবে এই সূত্রটা, এইখানে খাটবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ কিউব প্লাস বি কিউব। ফর্মুলা আসবে এইখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা আরেকটা সূত্র আছে কিন্তু এটা খাটবে, এটা কি এক সময় বলবো এটা। তো এইটা সূত্র আমি লিখে দিচ্ছি এখানে, এ বাই বি বাই এ 1 বলে বলছে এটার মান কত। আচ্ছা এ বাই বি কি বলছে? এ বাই বি প্লাস বি বাই এ
ওয়ান। এর লসাগু কত হয়? বলবা এ বি। লসাগু যাকে বলে, লসাগু। বি বি, নিচে নিচে ভাগ উপর দিয়ে গুণ, আলটিমেটলি এটার সাথে এটার গুণ হয়ে যাবে এ স্কোয়ার, এটার সাথে এটার গুণ হলে হবে বি স্কোয়ার সমান সমান 1। এইবার ক্রস গুণ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি অক্ষে এ বি, মানটা তুমি এখানে পুট আপ করে যাও। এইটা যা আছে তাই রাখো অ্যাজ ইট অ্যাট। এইটা তো মান জানো। এবার এ বির এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি মাইনাস এ বি কত হলো? এ প্লাস বি, বিয়োগ দিলে কত হয়? 0। আর কোনো কিছুকে 0 দিয়ে গুণ করা মানে 5 শূন্যর 0। তাহলে এর অ্যান্সার কোনটা? এইটা। চলো পরের দাসটা একটু দেখে নিই। বলছে মধ্যমা। দেখো এইখানেও কিন্তু এক পালা গান আছে। তো যাক, একটা মধ্যমাই বলি। ত্রিভুজের মধ্যমার ব্যাপার আছে 4টা। ত্রিভুজের মধ্যমা বলা ভুল, মানে কেন্দ্র, মানে ত্রিভুজের যদি মাঝখানে জিনিস চিন্তা করো তাহলে 4 ভাবে হবে। তা আমার 4 ভাবে দরকার নাই, তোমাদের ক্লাস 9-এ যেটা বেশি প্রোভাইড করছে সেটা হচ্ছে মধ্যমা। এই ত্রিভুজ এ বি সি, এখানে বলো মধ্যমার কথা বলা হয়েছে কিনা। এডি মধ্যমা। তো মধ্যমা, হোয়াট ইজ মধ্যমা? কোন ত্রিভুজ তার মধ্যবিন্দু, মানে এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, তাকেই বলা হচ্ছে মধ্যমা। ক্লিয়ার? আগে মধ্যমায় কেন? কৌণিক বিন্দু থেকে যেটা প্রথমে মধ্যমা নিলা, বলে হ্যাঁ নিস না, মানে বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটা সমান সমান এই বাহুটা। ক্লিয়ার? যদি এটাকে ডি বলো, এটাকে ই বলো, এটাকে এফ বলো, তাহলে বলবা বিডি, বিডি এই মানটা যা, ডিসির মানটা তা। এক। এ এফ যা হবে, বিএফ তা হবে, আর এ ই যা হবে, ইসি তা হবে। এই হচ্ছে তার কৌণিক বিন্দু থেকে, মানে মধ্যবিন্দু নিয়ে এইটাকে যদি একটা করে দাগ দাও, এইটা এইটা, এর দুইটা, তো এর দুইটা, একে 3টা দাও, একটা দুইটা 3টা, এইটা একটা দুইটা 3টা, এটার সাথে এটা সমান সমান, এটার সাথে এটা সমান সমান, এটার সাথে এটা সমান সমান, সেইটাই আমি এখানে লিখছি। তাহলে এখানে একটা মধ্যমা আঁকছি, আর একটাও যদি মধ্যমা আঁকি তাহলে মধ্যবিন্দুতে নিয়ে আমি এঁকে দেবো, এই মধ্যবিন্দুতে নিয়ে এঁকে দেবো। 3টা মধ্যমা একসাথে মিলিত হবে, এইটা 2:1 অনুপাতে ছেদ হবে। একটা ত্রিভুজের 3টা মধ্যমার সমবিন্দু, এটাকে জি, এই বিন্দুটার নাম দিলা জি, এই মধ্যবিন্দুটার নাম দিলা কি তুমি? জি। জি কেন দিলাম? ভর কেন্দ্র, মানে গ্র্যাভিটি থেকে, স্যার আইজাক নিউটনের গ্র্যাভিটি থেকে জি দিলাম। অন্য নামও দিতে পারো, তোমার কোনো আপত্তি নেই, কিন্তু জি। এজি যা হবে, এজি যা হবে আর জিডি যা হবে, সেটা এজি ইস টু জিডি 2:1 অনুপাতে হবে। এইটা 2 ভাগ হইলে এটা 1 ভাগ। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, যদি তোমাকে বলতাম
এই অঙ্কটা বদ দাও। বললাম এরকম ভাবে বইলে বললাম এডি এত অবধি 9 সেন্টিমিটার বা 9 ইউনিট। ইউনিট কেন বললাম? একক। সেন্টিমিটারও দিলাম না, মিটারও দিলাম না, তাকে বলে একক। তাহলে এইটা কত? টোটালটা কত? 3 ভাগ। 2 আগে 3, একে 3 দিয়ে ভাগ দিয়ে দাও। 3 তিরিক্কা 9, এই 3কে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণ 6, এই 3কে একক গুণ করো, 1 3 অক্ষে 3, তাহলে 6 আর 3 9। ধরো এখানে 9 না বলে আমি 12 বললাম, তোমার এইটা তো 2 একে 3 থাকি গেল, 3 দিয়ে এবার কত আসলো? 3 4 12, 4 দিয়ে একে 4 দুগুণ 8, 3 4 4 অক্ষে 4, তাহলে কত হলো? 8 আর 4 সেই 12। এটা ধরো 12 না বলে 15 বললাম, সেই 3 দিয়ে কাটাকাটি যাবে, 2:1, 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণ 10, 3 দিয়ে কাটলা, 3 5 5 দিয়ে 5 দুগুণ 10, 5 অক্ষে 5, এটা তো এখনো 5, তাহলে এই হয়ে গেল তোমার 15। বুঝে গেছো? সেক্ষেত্রে শর্ট কোশ্চেন তৈরি হইতে পারে 2:1। এইটা খুবই ভাইটাল জিনিস, এইটা একটু মনে রাখতে হবে। এইটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। এই ভাইটাল পয়েন্ট যখন বুঝে গেলাম, এইবার আমি আসি এইটার মধ্যে। বলছে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা। এ বি, এটাকে বড় করে দাও তুমি বুঝার সুবিধা। এই ত্রিভুজটার এ বি সি, এই ত্রিভুজটার কি বলছে? এ বি সি, এডি মধ্যমা। তাহলে মধ্যমা মানে বুঝে গেছো? মোটামুটি এই জায়গাটা, মোটামুটি এই জায়গাটা, এই মধ্যমাটার কথা বলছে, যে এডি হচ্ছে মধ্যমা, যার বিপরীত কৌণিক বিন্দু থেকে আমি এটা সরলরেখা আঁকলাম। ক্লিয়ার? এত অব্দি মধ্যমা সম্পর্ক বললাম, মধ্যমা এখন আঁকলাম। বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু এই চলে আসলো তোমার 2:1। তাহলে মধ্যবিন্দু কোথায় হবে? আমি যদি কোনো জিনিসের মধ্যবিন্দু আঁকি, এইটা কি হয়? 2:1। তাহলে দেখো এইটা যদি 2 হয়, টোটালটা যদি 3 ভাগ হয়, তুমি জানো 2:1, এটা 2 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 1 1 1, আরো ছোট এই জায়গাটা হবে 1 1 1, এই যে জায়গাটা, এই হচ্ছে এটা ওর মধ্যমা, যেটা এইটা 2 ভাগ হবে তো এটা 1 ভাগ হবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই মধ্যবিন্দুটার নাম দিল কি? ই। এই মধ্যবিন্দুটার নাম দিল হচ্ছে ই। বলছে এ বি সি ত্রিভুজ এডি মধ্যমার মধ্যবিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু বলছে গো, এটা হবে না। এটা এডি মধ্যমা এর মধ্যবিন্দু, এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু ভাববা না ওই মধ্যবিন্দু ভাববা। আচ্ছা এই মধ্যবিন্দু ধরে আগাই, এখন তো মধ্যবিন্দু বলছে, মধ্যবিন্দু, মধ্যমা তো বলে না, এই মধ্যমার মধ্যবিন্দু। চলো মধ্যবিন্দু আইকেই চলি।
মধ্যবিন্দু আঁকলা, মধ্যবিন্দুর নাম দিছে ই, ভালো কথা, ই নাম দিয়ে দিলাম। বর্ধিত বিই, বর্ধিত বিই, লেখাটা পড়তেছে না। বি কে কি বিন্দু ছেদ করে? এফ বিন্দুতে ছেদ করে। তাই বলছে কি বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে। বলছে এ আর সি এত অব্দি 10.5 বলছে কিনা দেখো। এসি 10.5 সেমি হলে এ এফ এইটার দৈর্ঘ্য কত? এইটা যদি 10.5 হয় তাহলে বলছে এইটুক কত? তাহলে দেখো এইবার যেহেতু আমরা জানি যে এইটার মধ্যবিন্দু হয়ে এইটা এইটা তো এইটা সমান সমান এটা জানি মধ্যবিন্দু, ঠিক আছে, ভালো কথা। এইটাও আমি জানি এটার মধ্যবিন্দু। আচ্ছা তুমি জানো এই যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের দুইটা বাহুর, এই একটা বাহুর মধ্যবিন্দু, ওইটা তো মধ্যবিন্দু না, না এটা তো চললো না, এটা তো চললো না। তাহলে এটা কিন্তু যেহেতু 2:1 অনুপাতে ভাগ হবে, এটা দেখে বোঝা যাচ্ছে কি এইটাই 2 এইটাই 1 অনুপাতে ভাগ হবে, ঠিক আছে, এইটাই 2 এইটাই 1 অনুপাতে ভাগ হবে। কেন? এসি কে এফ বিন্দুতে ছেদ করে এসি 10.5 সেন্টিমিটার, ঠিক আছে। কোনো একটা ত্রিভুজ এডিসি, ভালো কথা, এই বাহুটার মধ্যবিন্দুর কৌণিক বিন্দু যদি তুমি আঁকতা এখান থেকে কল্পনা করে, এইটা কত হইতো? 2 ভাগ। এইটা কত হইতো? বলতো 1 ভাগ। আলটিমেটলি এই যে 3 ভাগের গল্পটা যে আছে এইখানে কিন্তু এই 2:, এটাই 2 হবে, এটাই 1 হবে। তার মানে 10.5 যখন তোমাকে চাইছে এইটুকু, এইটুকুর মান কত? 2 আর 1 3, 3 ভাগের 1 ভাগ। যদি এইটা চাইতো 3 ভাগের 2 ভাগ, এই যে 2 আর 1 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ হইতো। তাহলে কোনটা চাইছে? এইটুককে চাইছে তোমার, এফ চাইছে। এফ কি? টোটাল হচ্ছে 3 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে এ। তাহলে 10.5 তার 3 ভাগের 1 ভাগ, 3 দিয়ে 3 3 9, 1 10, 3 5 15। অ্যান্সার হচ্ছে এফ সমান সমান হয়ে যাবে 3.5, যেটা আমি এখানে টেকমার্ক দিয়ে রাখছি, ঠিক আছে। যেহেতু তুমি কি জানছো যে একটা ত্রিভুজের
দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ যখনই হবে বিপরীত কৌণিক বিন্দু থেকে যখন 2:1 অনুপাতে ছেদ হবে, তো A2:1 হওয়া মানে A2:1 হবে। এইটা যদি 2 হয় তাহলে এটা 1 হবে। চলো দ্বিতীয় প্রশ্নতে ঢুকি। এখানে 2:1 এর গল্পটা মেন। বলছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ওষুধটা কিনে। ধার্য মূল্য, প্রথম কথা যেটা আছে এর কথা যেখানে লেখা আছে তাকেই ধরে নিবা। নাম্বার 1, ধার্য মূল্যের, ক্রয় মূল্যের, বিক্রয় মূল্যের সর্বদা 100। এখানে যদি লেখা থাকতো বিক্রয় মূল্যের উপর 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্য হইতো 100। যদি বলতে ক্রয় মূল্যের উপর ছাড়, তাহলে ক্রয় মূল্য 100। মুটের কথা এই জায়গাটা তুমি 100 লিখবা, যার সাথে এর কথা যুক্ত আছে, ঠিক আছে। আর ধার্য মূল্য মানে কি? ওই যে প্রিন্ট লিখে রাখো, যে ধরে রাখো, যে লিখিত মূল্য বলতে পারো, ধার্য মূল্য বলতে পারো, মানে ধরলা দামটা এটা, বা লেখা ছিল তোমার দামটা, কিন্তু তুমি 20% ছাড়ে কিনছো, তাহলে ধার্য মূল্য কত ধরবা? তোমাকে বারবার বলছে এইটা করতো 100। তুমি জানলা ধার্য মূল্য হচ্ছে 100, ঠিক আছে। একে ইংরেজিকে বলে হচ্ছে রিটেন প্রাইস, লিখিত মূল্য বলে অনেক সময়। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মানে কেনা মূল্য, ক্রয় মানে হচ্ছে কেনা মূল্য, কি দামে তুমি কিনছো। বলছে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য বলছে 20% ছাড়। এই 100 ধরে নিচ্ছ, 100 পর্যন্ত ক্রয় মূল্য 80, 20 টাকা কম মানে 80 টাকা। এত অব্দি তো পরিষ্কার, কোনো সন্দেহ হওয়ার কথা না। তো লেখা ছিল 100 টাকা, কিনলা 80 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করলা কি দিয়ে? ধার্য মূল্যে বিক্রি করলা। আর বিক্রি করলা কত দিয়ে? বিক্রি করাকে বলে হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রি মূল্য কত দিয়ে? 100 টাকা দিয়ে। বলছে ধার্য মূল্যে তুমি বিক্রি করছো বলে, এবার বলছে তোমার শতকরা লাভ কত। তাহলে তুমি জানো ধার্য মূল্য 100 টাকা, কেনা 80 টাকা, বিক্রি করছো 100 টাকা, লাভ কত বলবা? 20 টাকা। 80 টাকা দিয়ে কিনি, 100 টাকা দিয়ে 20 টাকা। কিন্তু কত টাকার উপরে? সর্বদা ভাববা যেই টাকা তোমার পকেট থেকে খরচা হয়েছে, অর্থাৎ কিনতে যে টাকা খরচা হয়েছে সেটার উপরে লাভ ধরবো। আমি আমি 1,00,000 টাকা খরচা করে বা 100 টাকা খরচা করে আমি 20 টাকা লাভ করতে পারবো, তা আমি তো যেটা আমার পকেট থেকে গেছে তার উপরে লাভটা ধরবো। তো আমি ক্যাপিটাল এত খাটাই লাভ করলাম, ওইটাই কিন্তু ফ্যাক্টর। তাহলে এক ধরাটা যেটা এর মধ্যে লেখা থাকবে সেটাই ধরবা। আর 2 হচ্ছে যেই টাকা খরচা হলো ক্রয় মূল্যের উপর। 80 টাকায় কয় টাকা লাভ করছো তুমি? এই টাকা লাভ করছো তুমি। তুমি 20 টাকা যে লাভ করছো, 100 টাকা দিয়ে বিক্রি করছো, 80 টাকা দিয়ে 20 টাকা যে লাভ করছো, এইটা একটা এখানেও করতে পারো, এখানেও দেখা দিতে পারো। 80 টাকায় 20 টাকা, শতকরা মানে 100 টাকায় কয় টাকা? 20 দিয়ে 4 কুড়ি 80, 4 দিয়ে 4 25, 125%। চলো এই প্রশ্নটারও তো উত্তর হয়ে গেল। দুইটা জিনিস মাথায় রাখবা, কেনা মূল্যের উপর লাভ, আর যেটার মধ্যে লেখা থাকবে এর তাকে ধরবা 100। চলো এইটা একটু পরেই বলতে হবে তোমাদের, এটার পরে এটাই বলা উচিত ছিল, ভালো হইতো, যাক গা ছাড়ো। এই যে বলছে এই বহুপদী সংখ্যামালার কে এর মান কত হবে। দেখো এইখানেও একটু বোঝার ব্যাপার আছে, তবে আমি এখানে সারিয়ে দিব এই কারণে যে তুমি ভাবো কোনো একটা সংখ্যাকে x+2 দ্বারা বিভাজ্য হলে, তাহলে বিভাজ্য কোনো সংখ্যাকে ভাগ চলে যাওয়া মানে কি?
বিভাজ্য, 5কে 20 দ্বারা বিভাজ্য, 5 দিয়ে 4 5 20। তাহলে ভাগ যাওয়া মানে কি? কোন সংখ্যা ভাগ যাওয়া মানে 0। এইটাকে যখন এটা দিয়ে ভাগ দিব মান হয়ে যাবে 0। কিন্তু এইটার বেসিক থেকে যদি আসি, এগুলো অ্যাকচুয়ালি এগুলোকে বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে পলিনোমিয়াল। পলি কথাটার মানে হচ্ছে বহু, নোমিয়াল মানে হচ্ছে পদ। পলিনোমিয়ালকে যদি তুমি ভাগ করো, তুমি মিডিল টার্ম করছো আগে? হ্যাঁ করছি। তাহলে জাস্ট মিডিল টার্মের মানে বহু পদকে তুমি 2টা ভাগে ভাগ করতে পারো। একটা ভাগ কি, যে এখানে কয়টা পদ আছে, কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা টার্ম বা 4টা পদ। যদি বলি এর মধ্যে ডিগ্রি কয়বার আছে, তাহলে বলবা 3 বার 2 বার, মানে পাওয়ার ঘাত আর ডিগ্রি এক কথা, 3 বার 2 বার 1 বার, এখানে বলবো 0 বার। তুমি বলো 0 বার, হ্যাঁ এইটাও একটু জানার বিষয় আছে, 0 বার। কারণ সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0, পাওয়ার মানে ঘাত বা ডিগ্রি, ডিগ্রি যাকে বলে বাংলায় ঘাত, ঠিক আছে। যদি 0 হয়ে যায় তাহলে তার মান 1 হয়। এইটারও যদি বেসিক জানতে চাও তাহলে আসো, এটা আরেক অনেক পিছিয়ে চলে যাবো, এইটুকু জানো, তারপরে এটাও দেখাবো কেন। কোনো কিছুর মান 5-এর উপরে 0 লেখা মানে তার মানে 1। এর ডিগ্রি বা পাওয়ার বা ঘাত যদি 0 হয় তার মানটা 1 হয়। এর কারণটা আমি ব্যাখ্যা করে দেবো। তো এইবার এটা তো আমি জানছি, একে দুইভাবে মানে একটা ডিগ্রি অনুযায়ী একে ভাগ করা যায়, প্রকার ভেক্টর আর কি, আর একটা পদ অনুযায়ী ভাগ করা যায়। যদি একটা পদ থাকে তাহলে তাকে বলবো লিনিয়ার, যার ডিগ্রি হচ্ছে বা ঘাত বা পাওয়ার 1। যেমন ধরো তোমাকে বললাম 3x + 5, এই x এর ঘাত কত, 1, কিছু নয় মানে 1। এটা লিনিয়ার পলিনোমিয়াল, বা লিনিয়ার মানে হচ্ছে, লিনিয়ার বলতে বোঝাচ্ছে মানে একটা ডিগ্রির মান যার 1 থাকবে তাকে বলবো লিনিয়ার। যদি এর মান 2 হয়ে যাইতো তাহলে লিনিয়ার হইতো না, তখন এর পাওয়ার যেহেতু ঘাত ডিগ্রি পাওয়ার 2, তখন হয়তো এটা কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক কথাটা হচ্ছে দ্বিঘাত, মানে এখানে এক্স এর মান একটা হইতো তাই 1, এক্স এর মান আসতো 1 বার তাই 1, আর এখানে এক্স এর মান কত হচ্ছে 2 বার। কোয়াড্রিক মানে হচ্ছে দ্বিঘাত, মানে এর পাওয়ার হচ্ছে 2। তাহলে লিনিয়ার, তারপরে কোয়াড্রেটিক, এইভাবে একটা ভাগ করা যায়। আর পদ অনুযায়ী একটা ভাগ করা যায়, ঠিক আছে। 1 পদ 2 পদ 3 পদ 4 পদ, ঠিক আছে। একটা পদ 2টা পদ 3টা পদ 4টা পদ। পদ হিসাবে কি বলে, এক পদ থাকলে পরে, এক পদ কাজে লাগে না, মনোনোমিয়াল, নোমিয়াল মানে এক পদ, বাই মানে 2 ভাববা, বাইনোমিয়াল, দ্বিপদ, চলো কিউবিক নমিয়াল আমি বললাম না, 3 পদ। এখানে আসে যেহেতু তাহলে এটা বলো, ত্রিপদ,
কিউবিক নমিয়াল, কিউবিক নমিয়াল, ঠিক আছে। নমিয়াল মানে হচ্ছে পদ, যেমন অ্যাকচুয়ালি এর হচ্ছে এগুলো সব অঙ্ক হচ্ছে কেবল হচ্ছে বহুপদ। বহুপদের ইংরেজি হচ্ছে পলি, পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু, আর নমিয়াল মানে হচ্ছে নমিয়াল মানে হচ্ছে পদ। এইভাবে একটা ভাগ করা যায়, এইভাবে ভাগ করা যায়, জাস্ট এটা জেনে রাখো। এইবার প্রশ্ন যেটা হচ্ছে তোমাকে বলছে এইটা এইটার দ্বারা ভাগ হয়ে যাওয়া মানে, ও আরেকটা জিনিস বলা হচ্ছে, আরেকটা হচ্ছে জিরো পলিনোমিয়াল। একটা তো তুমি শুনলা মনো, আচ্ছা মনো না, তোমাকে 1 ডিগ্রি একটা শুনছো। 1 ডিগ্রি হলে কত হচ্ছে? 1 ডিগ্রির ক্ষেত্রে লিনিয়ার। 2 ডিগ্রি মানে ঘাতও বলতে পারো, পাওয়ারও বলতে পারো, ঘাতও বলতে পারো, পাওয়ারও বলতে পারো। যখন এর ঘাত পাওয়ার ডিগ্রি 2 হবে তখন তো কোয়াড্রেটিক বললাম, দ্বিঘাত, দ্বিঘাত। আর যদি জিরো ঘাত হয়ে যায়, জিরো ঘাত মানে হচ্ছে দেখো, জিরো ঘাত মিনস বোঝাচ্ছে যে ধরো এই কের মান এখানে 8, তো এখানে 8ই লিখি, কি করে আসছে পরে দেখাচ্ছি। মনে করো এক্স কিউব, এক্স কিউব প্লাস 6x² প্লাস 4x প্লাস কে। আমি এখানে এরকম লিখতে পারতাম কি, এক্স এর পাওয়ার 0, এর মান তো 1, কে অফ কে কেই হইতো। জিরো পলিনোমিয়ালও হইতে পারে, জিরো পলিনোমিয়ালের মানও বেড়াতে পারে, এটা একটু ঝামেলার ব্যাপার আছে একটু, তা আমি অত কিছু যাচ্ছি না, এটা পরেই যাব। মোটের কথা ভাগ তো চলে যাওয়া উচিত। বলছে এতকে এই বহুপদী সকল x+2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত, বিভাজ্য মানে ভাগ যাবে, ভাগ করে দাও। কিন্তু ভাগ করলে একটু লম্বা প্রসেস হয়ে যাবে। তো এইবার আবার একটা বিভাজ্যতার নিয়ম কি জানো? এইটাকে কি বলবা, এইটাকে, এই যে ইকুয়েশনটাকে কি বলবা একটু জানার দরকার আছে। টোটাল ইকুয়েশনটাকে বলবো আমি এফ এক্স, এফ এক্সও বলতে পারো, পি এক্সও বলতে পারো, এইচ এক্সও বলতে পারো, যে কোনো নাম লেখা যেতে পারে। এইটাকেই বলবো টোটালটাকে পি এক্স। পিতে হচ্ছে পলিনোমিয়াল, অনেক সময় ফ্যাক্টর হয় জন্য ফ্যাক্টোরিয়াল বলে, এর সাথে যদি এক্স আসে তাই এক্স। এই পি এক্স সমান সমান তোমার কি বলেছে, এইটা কি এক্স কিউব, বুঝছো? এই পি কি একটা নামকরণ, এই টোটালটার নামকরণ। আর এক্স কি, এইটা হচ্ছে এক্স কি, এক্স কি, এটা ভালো প্রশ্ন। এক্স হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে ভিন্ন ধরনের মান আসতে পারে। যেমন এই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামনে কিছু না মানে 1 আছে, এটা কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হইতে পারে, তাই বলছে ভেরিয়েবল। তার মানে এটাকে বললো ভেরিয়েবল, এটা কি হবে বলা মুশকিল, ঠিক আছে। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এইটা কিন্তু একটা 6x², এ হচ্ছে কনস্ট্যান্ট, এ ভেরিয়েবল, এ ভেরিয়েবল। 4x এইটা কনস্ট্যান্ট মানে ফিক্সড, এখানে চাই সারা পৃথিবীতে চাই। এক্স এর মান কি আসবে বলা মুশকিল, ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে ভিন্ন, বিবিধ, বিবিধ মান আসতে পারে, কি জানা নাই তোমার, বিবিধ, বিবিধ,
বিবিধ রতন বলি না, মধুসূদন দত্তের বিবিধ রতন মানে ভিন্ন প্রকার আসতে পারে, ভেরিয়েবল যাকে বলছে। আর বললো কি, এই একটা ফরম্যাটই থাকে যে কোনো পলিনোমিয়াল, এটা বহুপদ বলছে, এক পদ, দুই পদ, তিন পদ, চার, বহুপদ। এই বহুপদের নাম পি দিলাম, এক্স হচ্ছে ভেরিয়েবল, ঠিক? হ্যাঁ ঠিক। এখানে বলছে কে এর মান কত, এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য হলে, এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত। তুমি দুইটা পদ্ধতি করতে পারো, ঠিক আছে? এক তো তুমি এক্স এর মান 2 পুট করে দিতে পারো, ঠিক আছে? মানে আমি দেখো বলতে চাচ্ছি, এক তো প্রকার তুমি ভাগ করতে পারো, কাকে? এক্স প্লাস টু দ্বারা। তাহলে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে কিন্তু একটু বড় হবে। বড় বলতে আমি কিরকম বড়র কথা করছি একটু দেখে নাও। এটা ভাগের কথা বলছে, এক্স প্লাস বিভাজ্য মানে ভাগ যাবে, তো ভাগ যদি চলে যায় তাহলে 0 হবে। এটা লম্বা প্রসেস যাচ্ছে। আমি প্রথমটাকে মেলাবো, তাহলে এক্স স্কোয়ার দিব। গুণের সময় এই জিনিসটা মনে রাখবা, গুণের সময় কিন্তু এই ডিগ্রি পাওয়ার ঘাত যোগ হবে, বেস যদি এক থাকে। এটাও যা কিছু নয়, মানে এক সামনে এক নিচে এক থাকে, আমরা লিখি না, এগুলো প্রয়োজন মধ্যে লিখবো। তাহলে গুণের সময় পাওয়ার যোগ, এটা তো এক, 2 আর 1 3, পাওয়ার কত হলো? 2 আর 1 3, তার মানে এক্স কিউব। এক্স স্কোয়ার অক্ষে এটা কিন্তু স্কোয়ার, দুইটা ঘাত, প্লাস 2x স্কোয়ার। তুমি শুধু এইটাকে মেলাবা, এইটা কি আস্তে আস্তে আসুক, তাহলে বুঝে গেলা। আমি যদি এইখানে এক্স স্কোয়ার দিই, তাহলে এইখানে চলে আসতেছে আমার এক্স কিউব, আর এইটা আসতেছে 2x স্কোয়ার। আমরা যেভাবে ভাগ করি সেই সেম টু সেমই হচ্ছে। ভাগের সময় আমরা কি করি, ভাগ করার পরে বিয়োগ দিই কিনা, এই চিহ্নটা তোমার কাছে, এই চিহ্নটাই মেন হয়ে দাঁড়ালো। তুমি যখন 5কে বললাম 32 দ্বারা ভাগ করো বা 30 দ্বারা ভাগ করো, তখন তুমি 30 দ্বারা 300 দ্বারা ভাগ করো, 5 6 30, 35 দ্বারা, না 35 তো দিব না, 34 দিব, 5 6 30, এই 340 দ্বারা ভাগ করো। তুমি কি করতে, 5 6 30, তা কি করো, তারপরে তুমি বিয়োগ করতে কিনা, এই বিয়োগ করলা কিনা, এই বিয়োগ বিয়োগ করছিস জিনিস। তাহলে বিয়োগ বিয়োগ এইটা তো কাটা। এবার এই চিহ্নটাই মেন, 6 কে 2x স্কয়ার বাদ দিলে কি হচ্ছে, 4x স্কয়ার হচ্ছে। দেখো 6 এর থেকে 2 বাদ দিলে পরে 2 কে বড়, 6 বড়, প্লাস চিহ্ন। তারপরে কি আছে তোমাকে 4x, তারপরে তোমার কাছে কি আছে কে। এইবার কি মেলাবা, এইটা মেলাবা। তাহলে এইটা মেলাতে তাহলে কি করতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এইবার 4x দিয়ে গুণ করতে হচ্ছে, পাওয়ার গুণ হলে যোগ 4x স্কয়ার, 4 দুগুণ 8। তাহলে বুঝে গেছো কি, এইখানে দিব 4x, এইখানে দিব 4x স্কয়ার, প্লাস 4 দুগুণ 8x, এখন দিব এইটা মাইনাস, এইটা মাইনাস, এই চিহ্নটা, এখন এই চিহ্নটা তোমার মেন, এইটা গেল। 8 থেকে 4 বাদ দিলে পরে মাইনাস 4x, 8 বড়, প্লাস কে। এইবার তুমি বলবা যে আমি কি মেলাবো, 4x, কি 4x মেলাবো, মাইনাস দরকার, -4 দিব, -4 দিলে -4x অক্ষে -4x, প্লাসে মাইনাসে -4 দুগুণ 8। তুমি বলো কে এর জায়গায় যদি -8 হইতো তাহলে 0 হইতো কি না, এর জায়গায় যদি -8 হইতো তাহলে 0 হইতো কিনা, তার জন্য বললো কে এর মান -8। তার মানে তুমি এইটাকে এইভাবেও বলতে পারো, -4x প্লাস কে,
-4x প্লাস কে সমান সমান -4x -8। এটা লিখতেই পারতা তুমি -4x প্লাস কে বার দিয়ে কত আসলো -4x -8 -4x -8 মাইনাস দিয়ে গুণ করছো, এইটা ওই পাশে গেলে পরে মাইনাসটা প্লাস হয়ে যেত, তাহলে কে সমান সমান কি দাঁড়াইতো তোমার কাছে -8। সেটাই তো আসছে এখানে। তো এইটার থেকে একটা শর্টকাট পদ্ধতি ছিল, সেটা কি? তো সেটা হচ্ছে যে দেখো এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য মানে ভাগ চলে গেলে তো শূন্য যাচ্ছে, তার মানে তুমি বলতে পারতা এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মানটা লাস্টে জিরো হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান কি বলতে পারতা, প্লাস টু পাশে গেলে -2, যেহেতু জিরো হয়ে যাচ্ছে এক্স প্লাস টু সমান সমান এক্স সমান সমান -2। তো এইটার মান তুমি কি ধরছিলে, বলছিলাম এই পি এক্স সমান সমান কি, এই সংখ্যাটা এক্স কিউব প্লাস 6x² প্লাস 4x প্লাস কে, এইটা ইকুয়াল টু কি হবে, জিরো হবে। পরের কথা, তাহলে তুমি দেখো তো এক্স এর মান, এই এক্স এর মান কত পেলা 2, এই p2 এখানে লিখবা p2 এর মান কি আসবে, এক্স এর মান 2 পুট করে দাও, 2 এর উপরে কিউব, এক্স মান 2 পাইছো। এটা শর্টকাট লিখতেছি, 2 এর কিউব মান হচ্ছে 8, 2 দুগুণ 4, 4 6 24, 2 দিয়ে 4 দুগুণ 8 প্লাস কে, ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু জিরো আসবে, হ্যাঁ জিরো আসবে। তাহলে কি দাঁড়াইলো তোমার, ওহো -2, তাহলে এইটা হবে -8, এইটা হবে 24, ঠিক আছে, কেন মাইনাস কে স্কোয়ার হয়েছে মানে প্লাস হবে, কিন্তু এইটা মাইনাস হবে। দেখো এক্স এর মান -2, -2 কে 2 বার গুণ করলে, আর কিন্তু মাইনাস কে 3 বার গুণ করলে হচ্ছে মাইনাস গুণন মাইনাস সমান সমান মাইনাস, মাইনাসের প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে তো জোর আছে তাই প্লাস, 2 দুগুণ 4, 4 6 24, কিন্তু এইটা আবার একবার -2, 4 দুগুণ 8, তাহলে দেখো তুমি 8 8 কত হইল 16, 8 8 কত হইল 16, ঠিক বলো, হ্যাঁ ঠিক। 16 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে, 17 18 19 20 21 22 8, তুমি বলবা 8 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বলতে পারতা। p2 এর মান তো তোমাকে বলছে এই p2 এর মান তো 0 হয়ে যাবে, x এর ভ্যালু 2 বসালো যেহেতু, তাহলে 8 প্লাস কে গুলো চলে, তাহলে কে সমান সমান 8 টা বসে গেলে কি হচ্ছে -8। এটা শর্টকাট হচ্ছে না, এইটাই শর্টকাট হচ্ছে, এইটা যা থাকবে তার উল্টা সাইন হয়ে যাবে, ওই মানটা তুমি এখানে পুট আপ করে দিবা, তাহলে কে এর মানটা শর্টকাট বাইরে আসবে, ঠিক আছে। ওইটা এই প্রসেসটাই পরে করালাম, হয়তো তোমাকে মনে হইতে পারে এটা বড়, এটা একেবারেই সোজা, ঠিক আছে। শুধু মান বসায় দাও, পিএক্স তো বোঝানোর জন্য বললাম, তুমি জাস্ট মান বসায় দিবা, মানে এরকম, কেন এটা সমান সমান 0 লিখতেছি, যেহেতু ভাগ চলে যাওয়া মানে 0, এই 2টা বসে গেলে -2, এইখানে শুধু মানটা বসায় দাও, এইটা সমান সমান 0 হওয়া উচিত, এইটা সমান সমান 0, এইটা সমান সমান 0, তো এটা সমান সমান 0 হবে, ভাগ চলে যাওয়া মানে কি 0, তাহলে কে এর মান আপসাপ তোমার -8 চলে আসবে, ভাগ তোমাকে করতে হবে না। দেখো পরিসংখ্যাটাও অনেকটা ভালো চ্যাপ্টার, তো কয়টা বাজে না, 11টা,
চলো এবার একটু শর্টকাটই তোমাদের চালাই দিই, ঠিক আছে? আচ্ছা, ওহো, এই যে বলছে এইটা একটি আয়তলেখ বিতস্ত তথ্যের লৈখিক প্রকাশ, শ্রেণী সীমা ও পরিসংখ্যা নেওয়া হয়। দেখো, রেখা দিয়ে বুঝাইতে গেলে রেখাটা ছেড়ে দেবো, এখানে আপাতত তুমি অনুভূমিক উলম্ব রাখো, জাস্ট এটাকে রাখো, ঠিক আছে? এটা বোঝানোর ব্যাপার আছে, এটা তো বুঝাই দিলাম। এইটাও শর্টকাট মনে রাখো, কিন্তু দরকার আছে পাই টু পাই বোঝার। যদি তোমাকে নিম্ন সীমা বলে তাহলে ভাববা মধ্যমা, এই যে তোমাকে বলছে মধ্যমা, মনে রাখবা মধ্যমা বিয়োগ, মানে যদি উচ্চ সীমা বাইর করতে দেয়, এখানে নিম্ন সীমা চাইছে, যদি উচ্চ সীমা বাইর করতে দেয় তাহলে প্লাস, যদি নিম্ন সীমা বাইর করতে দেয়, নিম্ন মানে ছোট, তাহলে মাইনাস। মধ্যমা মাইনাস কি? মধ্যমা মাইনাস প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা মাইনাস শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বাই 2, এইটাই হচ্ছে এর ফর্মুলা। মধ্যমা বিয়োগ শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তা মধ্যমার মান কত? 10। এখন না শর্টকাটই করাই দিই, 10 পরে বোঝাবো। 10 বিয়োগ শ্রেণী দৈর্ঘ্যের মান কত? 6, তার নিচে কত? 2, তাহলে 10 বিয়োগ 3, এখানে কি হলো? 10 বিয়োগ 3 সমান সমান 7, তাহলে এখানে 7 অ্যান্সার, এই যে 7 অ্যান্সার আসছে। আচ্ছা, তাড়াতাড়ি করাই দিই, কিন্তু একটু না বললে হবে না, এই কারণে যেমন রম্বস, রম্বস অলওয়েজ আঁকবা এইভাবে, রম্বস অলওয়েজ আঁকবা এইভাবে, এইখানে সিধা দিবা, এখানে একটু ছোট দিবা, এইটাকে যোগ করবা, এইটাকে যোগ করবা, মানে এই মানটা যা হবে এই মানটা তা হবে, এই মানটা যা হবে এইটা যা হবে এইটা তা হবে, তারপরে তুমি যোগ করে দিবা। দিস ইজ রম্বস। কেন এইভাবে আঁকতে বলছি আমি? আমি রম্বসটা এই জন্য এইভাবে আঁকতে বললাম, দুইটা কারণে। এক, রম্বসের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হবে সমকোণে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হওয়া মানেই পিথাগোরাস অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। তো এইবার বলছে তোমাকে, দেখো এই সম্পর্ক তোমার চলে আসবে, রম্বস এইভাবে আঁকা মানে তোমার সম্পর্কটা এইভাবে চলে আসবে। তুমি দুইটা ভাবে ভাবতে পারো। তুমি যদি ভাবো যে আমি এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, এর এর সমান্তরাল এইভাবে এঁকে যাও, আর এই যে রেখাটা আছে একে লাগাই দিয়ে সমান্তরাল এঁকে যাও, তাহলে কি দাঁড়াইলো? এটা একটা আয়তকারের ছবি দাঁড়াইলো, যার দৈর্ঘ্য একটা কর্ণ, যার প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ ধরলে হলো গুণ যেহেতু হয়, যার প্রস্থ এই যে একটা বড় কর্ণ। তাহলে আয়তকারের ক্ষেত্রফলের সূত্র তুমি কি জানো? এ বি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইখানেও না তাই হলো, কিন্তু এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা, তোমাকে তো এইটুকুর ক্ষেত্রফল, বা ক্ষেত্রফল বলতে বোঝায় কি এইগুলো, এইটা যা হবে এইটা তা হবে, এইটা যা হবে ভালো মতো আঁকলে পরে, তার মানে কি হচ্ছে, এর যা আয়তকারের যা ক্ষেত্রফল হবে তার অর্ধেক হচ্ছে। তার মানে এর যে দৈর্ঘ্য সেটা কি? একটা কর্ণ। বড় কর্ণটাকে D1 দিলা, ছোট কর্ণটাকে D2 বললা। ডি মানে ডায়াগোনাল, মানে এক এক কথায় হাফ কর্ণদ্বয়ের গুণফল,
তার কর্ণদ্বয়ের গুণফল মানে কর্ণ, দুইটা কর্ণর গুণ করছো, দেখো এই দৈর্ঘ্য এই প্রস্থ, সেই আয়তকারের অর্ধেক করে দিচ্ছ তুমি। এইভাবে আঁকলে যাতে তোমার মনে পড়ে যায় যে কেন সূত্রটা আমরা লিখি হাফ কর্ণদ্বয়ের গুণফল। হাফ করলা, আয়তকারের ক্ষেত্রে কি হইতো, আয়তকারের ক্ষেত্রে কর্ণদ্বয়ের গুণফল হইতো এই যে আয়তকার, তাকে অর্ধেক করতেছো, তোমার তো এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তার মানে এর জন্য হাফ কর্ণদ্বয়ের গুণফল। এত অব্দি যদি পরিষ্কার থাকো, এইখানে 90° কথা যদি মনে থাকে, এইবার অঙ্কটার দিকে তাকাও। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ। এইটা যদি x হয়, এইটা কত হবে, এইটা যদি x হয় তাহলে সম্পূর্ণটা কত 3x, কর্ণদ্বয়ের পাই গেছো মান। এটা যদি x হয় তাহলে এটা যদি x হয় 3 গুণ। বলছে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, এটা যদি x হয় তাহলে এটা 3 গুণ 3x। মান ধরে ফেলালা কিন্তু, বাস ধরে গেল, হয়ে গেল, মান ধরা গেল, কর্ণের মান পাই গেলাম। যদি রম্বসের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত 96। বলবা ঠিক আছে, এই ভাগটা এই পাশে আসলে গুণ, এই গুণটা এই পাশে আসলে ভাগ, 3 তিরিকা 9, 3 দুগুণ 6, 32 দুগুণ 64, x সমান সমান 64 বাই, এরম করে লিখলাম কেন বলো তো, তুমি তো বর্গমূল করলে 8 পাইতা, কিন্তু এরম করে লেখার কায়দা বলে, এরম চা বলতে মানে এর বর্গ, এইখানে যদি ধরো x কিউব থাকে, তাহলে এইখানে যদি ধরো 27 থাকে, তখন কি লিখবা, x লিখবা, এই যে 27 লিখবা, এই তিনটাকে উল্টাই দিবা, মানে 1/3, মানে কিছু নয়, মানে 1 উপরে 1 নিচে 3, সেটাই করলাম। ঠিক আছে, বর্গমূল করলেও তো পাই যেত একবারে, কিন্তু এরম করে লিখবা। তাহলে x সমান সমান কি হবে, 8 এর স্কয়ার, তুই 64 লিখছো, তার নিচে আবার পাওয়ারের উপর পাওয়ার গুণ, তার মানে x সমান সমান 8। এটা কেরামতি করে শিখালাম কেন, এই জিনিসগুলো সূচকের নিয়মে আছে বলে দেখাইলাম, এটা একটু মনে রাখো। তাহলে তুমি x এর মান কত পাইলা 8, বলবা হ্যাঁ। বড় কর্ণটির দৈর্ঘ্য কত, ক্লিয়ার, বলা চলো ক্লিয়ার। এই যে দেখো আবার বলছে, আচ্ছা এইখানে কিন্তু ভর কেন্দ্র, এই কথাটা একটু তুলতে হবে, কিছু এটা ভর কেন্দ্র হবে না, জায়গাটা এই জায়গাটা কিন্তু ভর কেন্দ্র দিলে চলবে না। ঠিক আছে, এইখানে দাও তুমি পরিকেন্দ্র। দেখো তুমি পরিকেন্দ্র যদি দাও, তাহলে তুমি একটু আগে কিন্তু একটা ত্রিভুজের কেন্দ্র তুমি জানছো, একটা ত্রিভুজের কেন্দ্র মধ্যমা দিয়ে জানছো, এই মধ্যমা এই মধ্যমা, এই যে এইখানে হচ্ছে একটা বিন্দুতে মিলিত হবে, সেটা তো একটা জানছো, সেকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড, ইংরেজিতে বলা হচ্ছে সেন্ট্রয়েড, মানে মধ্যমা তিনটি সমবিন্দু, মধ্যমা মানে কেন্দ্রস্থ, এই যে কেন্দ্র, এটা কেন্দ্র, কিন্তু কোন ত্রিভুজের এখানে এটা হচ্ছে কেন্দ্র, এইটাকেই বলা হচ্ছে সেন্ট্রয়েড। আর এইখানে একটা যখন সেন্ট্রয়েড আর ভর কেন্দ্র এক, ভর এইটা যা, এটাকে বলছিলাম কি জি লেখা যায়, একটুকে বলছি গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে ভর কেন্দ্র, কিন্তু এখানে গ্র্যাভিটি হলে এর বৃত্তের মধ্যে সম্পর্ক নাই, ওই জন্য এখানে হবে না ভর কেন্দ্র, এখানে পরিকেন্দ্র দাও, পরিকেন্দ্র। ঠিক আছে, এখানে একবার পরিকেন্দ্র দিয়েও করবা,
অন্তকেন্দ্র দিয়েও করবা। আমি পরিকেন্দ্রটা বলতেছি, অন্তকেন্দ্রটাও বলে দিচ্ছি, বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। দেখো আগে অন্তকেন্দ্রটা বলি, এটা অঙ্ক লাস্ট করে দিচ্ছি। এইবার যে লাস্ট চ্যাপ্টারটা বলতেছি ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, মনে রেখে চলুন। তাহলে একটা তো ত্রিভুজের কেন্দ্র বললাম, সেটা মধ্যমার উপরে বললাম। এইবার বলবো কি, আর এক ভাবে হয়, সেটা কি, লম্ব। লম্ব মানে কি, একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ বললো আঁকলাম, বলতেছি আমি এই কৌণিক বিন্দু থেকে আঁকবো, কিন্তু একটা লম্ব আঁকবো। দেখো তুমি এইভাবে লম্ব আঁকলে হইলো কি, মনে হলো কি তোমার 180 হলো না? তাহলে এইখানে লম্ব, এই কৌণিক বিন্দু থেকে যাবো, কিন্তু লম্ব আঁকবো, এই কৌণিক বিন্দুকে চিন্তা করবো, কিন্তু চিন্তা করে ভাববো যে লম্ব হয় মানে 90 ডিগ্রি হয়। ঠিক একইভাবে এখানেও কেন্দ্র ভাববো, কিন্তু ভাববো এখানে যাতে 90 ডিগ্রি হয়। মানে জাস্ট তুমি আঁকবা আগে লম্ব, এখানে 90 ডিগ্রি আঁকবা, তারপরে কৌণিক বিন্দু যোগ করবা, 90 ডিগ্রি এখানে আঁকবা, 90 ডিগ্রি যা আঁকার নিয়ম আছে, আর এইটা আপসাপ হয়ে যাবে। এই এই যে এইটাও একটা সেন্টার, সেন্টারকে বলে কি, ত্রিভুজের কেন্দ্র। ত্রিভুজের কেন্দ্র আগেও করলাম, ত্রিভুজের কেন্দ্র এইটা, এইটাকে বলে হচ্ছে অর্থ সেন্টার। বাংলা কি, লম্ব কেন্দ্র। যেহেতু লম্ব 90 ডিগ্রি, তার মাঝে একটা কেন্দ্র তৈরি হচ্ছে, তাহলে লম্ব কেন্দ্র। এরও সম্পর্ক আছে, এখানে ছেড়ে দিলাম। এইবার আঁকবো অন্তকেন্দ্র। একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ বললাম আঁকলাম, এর মধ্যবিন্দু নিলাম, না 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 না, পরিকেন্দ্র, ভুল বললাম। আমি আগে অন্তকেন্দ্র জানতে চাচ্ছি। যাকে ইংরেজি থেকে বলে হচ্ছে ইন সেন্টার, ইন সেন্টার অফ। দেখো সব ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজের অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র মানে এই ত্রিভুজটার ভিতরে এইবার একটা বৃত্তের সম্পর্ক থাকবে। তো যেটা পর কিভাবে বৃত্তটা আঁকবো, আঁকাটা দেখো, এই আঁকাটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঁকা। এইবার তুমি কি করবা, এর আরেকটা নাম তুমি মনে রাখবা, এর আরেকটা নাম তুমি রাখবা কোণ সমদ্বিখণ্ডক। কোণ সমদ্বিখণ্ডক। আচ্ছা কোণ সমদ্বি মানে কোণটা সমান দুই ভাগে ভাগ হবে। কোণ সমদ্বি মানে এই কোণটার মান যা হবে এই কোণটার মান তা হবে, এই কোণটার মান যা হবে এই কোণটার মান তা হবে, এই কোণটার মান যা হবে এই কোণটার মান তা হবে। ইংরেজিতে বলে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্ট। অ্যাঙ্গেল বাই সেক্ট, অ্যাঙ্গেল মানে কোণ, বাইসেক্ট মানে মনে হচ্ছে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি সমান হবে, কোণটা একও যদি দুইটা, 3 নম্বর লাগে না তোমার, দুইটাকে যদি তুমি আইসে ছেদ করায় দাও, তাহলে এও যায় এখানে এসে ছেদ করবে। এর যে কেন্দ্র, এটাকে নাম দেয়, ত্রিভুজটার নাম যদি তুমি এবিসি দাও,
তাহলে এর যে কেন্দ্র বেরাবে সে যেহেতু ইন সেন্টার, যেহেতু এটাকে আই বলে চিহ্নিত করব। আর এইখান থেকে নিয়ে যদি তুমি একটা, এইখান থেকে নিয়ে যদি তুমি একটা কি বলবা, এর এই কেন্দ্র থেকে নিয়ে সবচেয়ে কম দূরত্ব, দেখো কম দূরত্বের কিন্তু একটা ব্যাপার থাকে। কম দূরত্ব মানে কিন্তু লম্ব, কম দূরত্ব মানে কিন্তু লম্ব। কোনো একটা জিনিসের লম্বালম্বী দূরত্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 জাস্টমিন 90 ডিগ্রি। এখানে যদি বাহুটার উপর 90 ডিগ্রি আঁকো, এটা কেন্দ্র, এখান থেকে যদি একটা 90 ডিগ্রি আঁকো, এই যে মান আর এখান থেকে এই মানটা যা, এই মানটা তা, ধরো এর নাম দিলা তুমি, এটা তো সিধা হিসেবে পড়বে, এইটার নাম দিলা ডি, এইটার নাম দিলা ই, এইটার নাম দিলা এফ। অর্থাৎ এই ডিই ডি, আচ্ছা ডি আই, আই আই ইন সেন্টার, আই দিছো মাঝখানে বিন্দুটা, ডিআই যা হবে, এফ আই যা হবে, আই ই তাই হবে। এবং সমান সমান 90 ডিগ্রিও হবে, এবং সমান সমান বৃত্তের ব্যাসার্ধও হবে। বৃত্তের ব্যাসার্ধ যাকে বলা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস ইংরেজিতে বলে ব্যাসার্ধ হবে। অর্থাৎ এই দৈর্ঘ্য নিয়ে যেই বৃত্তটা আমি এখান থেকে আঁকতে চলবো, এইটাকেই বলবো আমি, এখানে এতক্ষণ পরে এইখানে একটা ব্যাপার থাকলো, বৃত্তের ব্যাপার, একেই বলে অন্তর্ভুক্ত। আকার কায়দা কি, কোণকে সমান, এই যে এই কথাটা মনে রাখবা, কোণ সমদ্বিখণ্ড, এই কোণটা এই কোণ সমদ্বিখণ্ড যেখানে মিলিত হবে সেইটাই হচ্ছে ওর ওই ত্রিভুজটার অন্তঃকেন্দ্র। ত্রিভুজের কোণ দুইটাকে সমদ্বিখণ্ড করে যে রেখায় ছেদ করবে, তৃতীয়টা আসতে ওখানে তৃতীয় তো ওখানে মিলবে, তৃতীয় দরকার নেই, এটা এটা এটাই হচ্ছে অন্তঃকেন্দ্র। এইখান থেকে নিয়ে এই বাহুতে যা, এইটা যা হবে এটা তো হবে, একেই বলবো হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক বলবো? হ্যাঁ, একেই বলবো রেডিয়াস। এরা প্রত্যেকে সমান হবে এবং প্রত্যেকে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এইটুক সম্পর্ক তো জেনে গেলাম। এবার পরিকেন্দ্রটা, মানে এক কথায় বলে হচ্ছে সারকাম সেন্টার অফ ট্রাইঅ্যাঙ্গেল। সারকাম সেন্টার মানে হচ্ছে পরিকেন্দ্র, সারকাম মানে পরিধি, পরিধি বৃত্তের এগুলোকে বলা হচ্ছে পরিধি, এই যে এই যে এই যে এই যে পরিধি, আর কেন্দ্র মাঝখানে কেন্দ্র। কি বলছে, কার? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজের। তো এই ব্যাপারটা যেটা আসে সেটা হচ্ছে বাইরে, পরিবারের বাইরে, তাহলে ত্রিভুজটার বাইরে হবে। তাহলে এমন একটা ত্রিভুজ আঁকি আমরা যেটা অন্তবৃত্তর সাথে পরিবৃত্তটা মিল থাকবে, সর্বক্ষেত্রে না, কিন্তু আমি ইচ্ছা করে এটা আঁকতেছি। কি, এই বাহুটা যা, এই বাহুটা, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এ বি সি, এইটা যা, এইটা তা, এইটা তা, এ বি বি সি এ সি, এ বি
ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ইংরেজিতে কি বলে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুয়াল থেকে আসছে ইকুইলেটারাল। ইকুইলেটার, এখন এটা আর হবে না, ইকুয়াল থেকে কথাটা আসছে ইকুইলেটারাল। লি টা রেল ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাকেই বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সরি, এই সমবাহু ত্রিভুজটা যদি আমি অন্তবৃত্ত আঁকতাম, তুমি বলবা যে এটা 45 ডিগ্রি, এইটাও তোমার হয়তো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি, এইখানে এসে ছেদ হইতো, বলবা হ্যাঁ ছেদ হইতো, হ্যাঁ ছেদ হইতো। আর কি বলছি, এইখানে একটা 90 ডিগ্রি আঁকো, এইখানে কি আঁকো, 90 ডিগ্রি আঁকো। এটা কেন্দ্র, এটা কেন্দ্র, কি নাম দেবা? এইবার একটা কেন্দ্রের এমন নাম দাও, আর দাও নাম, ভালো হবে। এটার নাম, এবার কেন্দ্রটার নাম আর দিই, কেন এটা যেহেতু ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। এইটা যা, মানে এই মাপ নিয়ে যদি তুমি এখানে ঘুরাই দিতা, এই মাপ নিয়ে যদি তুমি এইখানে ঘুরাই দিতা, তাহলে এইখানেও একটা আর এইখানে একটা, এই মান যা হবে, এই মান, এইগুলো কি হচ্ছে আর, ঠিক আছে। এইবার দেখো, এই যে বড়টা যেহেতু সমবাহু ত্রিভুজ, এইটা যা, এইটা তা, এইটাও তা, বাইর দিয়ে যদি তুমি আঁকতা, সেটাকেই বলবো আমি পরিকেন্দ্র। ভেতরেরটা হচ্ছে অন্তকেন্দ্র, বাইরেরটা হচ্ছে পরিকেন্দ্র। এইটাকে যদি তুমি ছোট আর বলো, এইগুলোকে তোমাকে বড় আর বলতে হবে। এও তো ব্যাসার্ধ, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, পরিকেন্দ্র মানে বাইরে দিয়ে, পরিধি মানে পরিকেন্দ্র বলতে বলতে বাইরের দিকে, ত্রিভুজটা হবে বাইরের দিকে। এর সাথে একটা রিলেশনও জন্মায় যায়, এইটার সাথে এটা এইটা যা হয়, এইটা তার কি হয় জানোই তোমরা। এই জিনিসটাকে জানার চেষ্টা, এটার উপরে অনেক অঙ্ক ছুটছে, তো আমি এইখানটার উপরে এটাকে করাই দিই। তোমাকে বলছি আমি পরিকেন্দ্র আগে ভাবো, তাহলে পরিকেন্দ্র মানে বুঝেই গেছো, একটা সেন্টার লেভেল এইখান থেকে এই সেন্টার লেভেল এইভাবে পরিকেন্দ্র, ঠিক বলবো? হ্যাঁ ঠিক। এই কোণটা যা হবে তার এ অর্ধেক হবে, এই কোণটা যা হবে এটা তার মানে এর দ্বিগুণ, মানে এ যদি 40 ডিগ্রি হয় তাহলে 80 ডিগ্রি হয়, এ যদি 50 হয় তাহলে এ 100 হবে। সেটারই সম্পর্ক তোমাকে বলছে বিএসি। এবিসি ত্রিভুজ, ঠিক আছে। এবিসি ত্রিভুজের কি বলছে, এবিসি ও হচ্ছে কেন্দ্র, এটার নাম হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, কিন্তু পরিকেন্দ্র বলবো, কিন্তু ভর কেন্দ্র এখানে বলবো না আমি, পরিকেন্দ্র যার বাইর দিয়ে বৃত্ত। বিএসি কোণ, বিএসি কোণ, বিএসি কোণ মানে এই কোণটা কত, 40। বইলে কি বললো, বিওসি, 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 বিওসি মানে কেন্দ্রের কোণটা কথা, কেন্দ্রের কোণ কি ডবল হবে, ডাবল হবে, ডিও ইউ বিএল, ডাবল মানে দ্বিগুণ,
কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ, এটা পরিধির উপর তৈরি বলে এটা পরিধিস্থ কোণ বলে। এই পরিধির উপরে এটাকে পরিধি বললাম। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ 40 হলে এ 80 ডিগ্রি। এই হিসাবে একটাকে রাখছি উত্তর আমি। অন্তকেন্দ্র দিয়ে কি হবে সেটাও বলা যাবে, কিন্তু এইটা কিন্তু বড় ইম্পর্টেন্ট জিনিস। এই পরেরটাও তোমার তার উপরে তৈরি। একটা সম্ভবত পরিলিখিত অন্তলিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তুমি একটু আগে জানছিলাম, এইখানে আঁকার সময় আমি বলতেছিলাম যে যখন তুমি এই যে ত্রিভুজ আঁকতেছো, কি ত্রিভুজ এটা? সমবাহু, যা এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহু, সত্যটা বাহু সমান। তাহলে এর অন্তকেন্দ্র ঠিক মাঝামাঝি হবে। এইখান থেকে এই বাহুটা যা, এইখানে এই বাহুটা যা হবে, এই বাহুটা তা হবে, এই বাহুটা তা হবে, কারণ যেহেতু বাহুগুলো সমান, তাহলে এইটার যা ডিস্টেন্স, এইটার যা ডিস্টেন্স, এটার ডিস্টেন্স সমান। এইটার উপর দিয়ে যখন ভিতরে একটা আঁকবো, আরেকটা হচ্ছে বাইরে দিয়ে আঁকবো, তখন কি বলছি, এই দেখো, যেহেতু বাহুগুলো সমান, এটা মধ্যমা হইতে বাধ্য, এটা মধ্যমা হইতে বাধ্য। আর মধ্যমা হয়ে যাওয়া মানে বাহুগুলো সমান, তার মধ্যে 2:1, এইটা 2, তার মানে এটা 2, এইটা 1, তার মানে এই আর এর মান যা হবে ছোট অন্তবৃত্তের ক্ষেত্রে, দেখো অন্তবৃত্ত রেডিয়াস মানে ব্যাসার্ধ, যদি এক্স ধরো, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে রেডিয়াস বড় আর, এটাকে ধরো ছোট আর ধরলাম, এ কি হবে 2:1, তার মানে এ হয়ে যাবে 2x। এই যদি x হয়, এ 2x হবে। তাহলে তুমিই বলো, যখন তুমি ক্ষেত্রফল করবা তখন কি হয়? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে প্রথম কাকে বলছে? পরিবৃত্ত। এই পাইয়ের মান কত? অ্যাপ্রক্স 22/7, এতক্ষণ ধরে করাইছি। আর এর মান কত? 2x, তারপরে স্কয়ার মানে পাই, সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, সেটা স্কয়ার করলাম, ইস টু ছোট পাইয়ের মান কত জানো? 22/7, আর স্কয়ার এবার তো এক্স, 22/7, 22/7 কাটা, এইখানে কত হইলো 4x², এইটা কত হইলো x², কিছু না মানে এক আছে, x² x², 4:1, এই যে এত কিছু করতে হবে না তোমাকে, ভেতরে বুঝলে 2 টাকা দিয়ে চলে যাবা, কিন্তু আমি বুঝাইলাম তোমাকে। ঠিক আছে, আজকে এইভাবে কোশ্চেনটা খুব ভালো, এখানে অনেক কিছু শেখার আছে। জানি না কতটা আমি সাকসেস হলাম বোঝাইতে, কিন্তু ধীরে ধীরেই যাইতে হবে। একবারে তো আমি করাই দিতে পারি উত্তর সহকারে, খালাস 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 করে এইভাবে করাই দিই, তোমার লাভ হবে না। এই যে এই যে ফট করে তোমাকে আমি এইটাই করাই দিই, কথা কথা এই অঙ্কটাই করাচ্ছি তোমাকে। এবিসি সমগ্র যে এবিসি সমগ্র ত্রিভুজ, এবিসি সমগ্র, এটা বলছে 90 ডিগ্রি। দেখো তোমাকে বি কোণ 90 ডিগ্রি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যতক্ষণে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলছে তোমাকে? 0.4। এ আর সি দেখো, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যতক্ষণে 0.4, আর একটা কত 3.0, এটা বলে দিল 3.0। তুমি জানো এইটা x1, এইটা আচ্ছা এখানে x2 y2 দাও, আর এইটাকে এইটা তোমার x1 y1, x1 y1, x2 y2। আচ্ছা বইলে তোমাকে কি বলছে দেখো তো, বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমি যদি ফট করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এরকম লিখি, হাফ ভূমির মান বলে দেবো আমি, এইটা দেখে এরকম করে দেখে বলবো ভূমি, আর এখান থেকে উচ্চতা এইটা বলে দেবো তোমাকে
ছয়, এখানে 6 লেখা আছে, কিছু বুঝলা? যারা বোঝার তো বুঝে ফেলাবে, কিন্তু যাদের, আমি তো ভিডিওই বানাই একদম লো লেভেল থেকে, যারা বুঝতে চায় এইভাবে হবে না, দেখতে হবে। আমি একটু আগে দেখাচ্ছি তোমাকে, এইটা কি হলো, এইটা হচ্ছে 0, 4টা থেকে 0 থেকে শুরু হয়ে এই গেল এক্স এর মান, এই গেল। আচ্ছা দেখো, তুমি এইটা 0, 90 ডিগ্রি সেখানে 0 ধরতে হবে, কারণ তুমি বারবার যে আঁকো, কোঅর্ডিনেটের যে এই জিনিসটা আঁকো, এখান থেকে তেরম হয়, সেটাই বললো এটা 0। তাহলে তুমি ভাবো এ এক্স এর মান কত, 0। কি বলছে, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0, সি বিন্দুর স্থানাঙ্ক কত বলছে, বি কোণ 90 ডিগ্রি, ভালো কথা। এ বিন্দুর স্থানাঙ্ক 0, এ সি বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান এত, ওয়াই এর মান 4, এক্স এর মান 3, তাহলে এই যে এক্স, এখানে এক্স এর মান কত বলবা, 3, 0 থেকে 3, এখানে এক্স এর মান কত, 3। দেখো এক্স তো আমি এই দিকটা এক্স হবে, বলবা হ্যাঁ। এই দিকটা কি হবে, ওয়াই হবে, ওয়াই এর মান কত, 4। 0 থেকে 0, 0 থেকে ওয়াই, এই দিকটা তোমার কি ওয়াই, এই দিকটা কি তোমার এক্স, তাহলে এক্স এর মান হইলো 4, ওয়াই এর মান কত, এক্স এর মান হলো 3, এই যে 3, আর এইখানে ওয়াইটা তো পরেরটা, এইটা হলো 4। তুমি জানো যে আমার সূত্র হচ্ছে হাফ ত্রিভুজের ক্ষেত্রফল, তোমাকে চাইছে কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল। এই এবিসি ত্রিভুজের কত, হাফ ভূমি, ভূমি মান কত 3, উচ্চতা কত 4, 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, যেটার উত্তর 6 বর্গ একক লেখছে, সেমিটেমি কিচ্ছু লেখে নাই, যার জন্য একক লিখে দিচ্ছে, বর্গ তো হবে ক্ষেত্রফল। আচ্ছা লগ তো আরো বড় চ্যাপ্টার, লগ তখন পড়া যাবে না। এর কোন মানের জন্য এইটা অসংখ্য থাকবে, অসংখ্য সমাধান থাকবে। থাকা, চলো সেকেন্ড দিন, চলো বন্ধ হয় না আর